গুড মর্নিং। শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে আজকে আমরা ভূগোল পড়ব। ভূগোলের এমন একটা চ্যাপ্টার আজকে বেছে নেওয়া হয়েছে যেই চ্যাপ্টারটা ক্লাস 9-এও রয়েছে, সেই চ্যাপ্টারটা ক্লাস 12-এও রয়েছে। বিভিন্ন ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা পড়ে থাকো বিভিন্নভাবে। সেই চ্যাপ্টারটি হলো গিয়ে যে এই যে আবহাওয়ার পরিবর্তন হয়, আমরা তো আবহাওয়ার পরিবর্তন দেখি, কখনো প্রচণ্ড গরম, কখনো আবার হয়তো বৃষ্টি হচ্ছে, কখনো আবার একটু ঠান্ডা, কখনো আবার একটু নাতিশীতোষ্ণ, মানে না গরম না ঠান্ডা, এরকম একটা ওয়েদার থাকে। তো এই সমস্ত ওয়েদারগুলোতে কিন্তু সব কিছুর উপর এফেক্ট করে। সেরকম আমাদের পৃথিবীতে নানা রকম শিলা আছে, তোমরা তো জানো, সেই শিলাগুলোর ওপরেও কিন্তু এই আবহাওয়া প্রভাব ফেলে। সেই বিষয়টি নিয়েই যে চ্যাপ্টারটি আজকে আলোচনা করা হবে, নিশ্চয়ই তোমরা এতক্ষণে একটু ধারণা নিতে পারছো বা একটু আইডিয়া তোমাদের দিতে পারলাম যে ওয়েদারের চেঞ্জের ফলে বা আবহাওয়ার পরিবর্তনের ফলে যে শিলার পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে গিয়ে আজকে মূল আমাদের আলোচ্য বিষয়। এবং তোমাদের আজকে এটাই ক্লাস নিতে স্যার শ্যামল দেবনাথ রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তো আজকে আমরা শুরু করব ক্লাস। তোমরাও তৈরি থেকো, তোমরাও তোমাদের খাতা পেন নিয়ে রেডি থেকো, কারণ কিছু ছবি সহযোগে স্যার কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে কিভাবে কিভাবে এই চেঞ্জেসগুলো হচ্ছে। যদি তোমাদের আলোচনার মধ্যে কোনো বিষয়টা মনে হয় বা কোনো জায়গাটা মনে হয় যে এটা আর একবার একটু মানে জেনে নিলে ভালো হয়, তোমরা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে টেলিফোন করতে পারো। স্যার, তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, ধন্যবাদ সিটিভেন চ্যানেলকে ছাত্রছাত্রীদের জন্য এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আর আজকে যারা টেলিভিশনের সামনে যেসব ছাত্রছাত্রী উপস্থিত আছো, যারা আজকে অনুষ্ঠানটা দেখছো, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো শুরু করা যাক। আজকের বিষয় আবহবিকার বা ওয়েদারিং। এই আবহবিকার বা ওয়েদারিং এটা ক্লাস 9-এর থেকে শুরু হয়। এই বিষয়টা ক্লাস 12-এও আছে এবং গ্র্যাজুয়েশনে যারা পরবর্তীকালে ভূগোলে অনার্স নিয়ে পড়বে তাদেরকেও এটা পড়তে হবে। তো প্রথমেই বলে রাখি, ভূগোল বিষয়টা একটা বিজ্ঞান, সায়েন্স। একে যারা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখবে তারা ভূগোলটা ভালো বুঝতে পারবে, মনে রাখতে পারবে। ভূগোলটা কিন্তু শুধু মুখস্থ ব্যাপার নয়। এর প্রতিটা চ্যাপ্টারে হয় ফিজিক্স, না হলে কেমিস্ট্রি, না হলে ম্যাথামেটিক্স, না হলে বায়োলজি, এই বিষয়গুলো আছে। আজকে যে সাবজেক্টটা পড়াবো আবহবিকার বা ওয়েদারিং, এর মধ্যে দেখবে এখানে ফিজিক্সের প্রয়োগ আছে, কেমিস্ট্রিরও অ্যাপ্লিকেশান আছে। তো আবহবিকার এটা জানতে গেলে এটা আমরা পড়ব কেন? আমরা দেখি ভূপৃষ্ঠের ওপর নানা রকম ভূমিরূপ এবং এই কঠিন ভূত্বকের ওপর যেখানে আমরা বসবাস করছি, যেখানে আমাদের সমস্ত কর্মকাণ্ড, তো সেই ভূপৃষ্ঠটা পরিবর্তনশীল। এই পরিবর্তনকে বলা হয় নগ্নিভবন বা ডেনুডেশন। এই নগ্নিভবনের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ সবসময় পরিবর্তন হচ্ছে। তো নগ্নিভবন কাকে বলে বা ডেনুডেশন কাকে বলে? আবহবিকার বা ওয়েদারিং, পুঞ্জিত স্খলন বা ইংরাজিতে বলা হয় মাস ওয়াস্টিং, এবং ক্ষয়ীভবন বা ইরোশন, এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ প্রতিনিয়ত নগ্ন হচ্ছে, উন্মুক্ত হচ্ছে। একটা স্তর আলাদা হয়ে যাচ্ছে, পরের স্তর রেডি হয়ে আছে আবার উন্মুক্ত হওয়ার জন্যে। তো এটা হচ্ছে নগ্নিভবন বা ডেনুডেশন। এইবার নগ্নিভবনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আপনি বোর্ডটা ইউজ করবেন তো? ওকে, আপনি বলতে থাকুন, আমি এটা ইরেজ করে দিচ্ছি। তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বললাম যে আবহবিকার, 2 নম্বর পুঞ্জিত স্খলন, আর 3 নম্বর হচ্ছে ক্ষয়ীভবন। এটা দেখো, পেনটা নিয়ে নিতে হবে।
ভূগোল তো তোমাদের অনেকেরই বেশ পছন্দের একটি বিষয়, কিন্তু ওই যে স্যার বললেন শুরুতেই যে শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, মুখস্থ তো করতে হবেই, কিন্তু সেটাকে বুঝে মুখস্থ করতে হবে। কারণ না বুঝে যদি তোমরা মুখস্থ করো তাহলে সেটা কিন্তু কোনো লাভবান হবে না, কারণ কিছুদিন পর হয়তো তোমরা সেটা ভুলে যাবে। তাই প্রথমে ক্লাসের শুরু থেকেই তোমরা কিন্তু জিনিসটাকে ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা মুখস্থ করো, দেখবে খুব সহজ হবে বিষয়টি। এবং ছবির সহযোগে যদি তোমরা পড়ো, ভূগোলটা তো এমন একটা বিষয় যেখানে প্রচুর ছবির প্রয়োজন হয়, তো ছবির সাহায্যে যদি তোমরা কোনো একটা চ্যাপ্টার ধরে ধরে পড়ো তাহলে তোমাদের কিন্তু বুঝতে দেখবে খুব সহজ হবে ব্যাপারটা। আচ্ছা দেখো, এই নগরী ভবনের 3টে ভাগ। আবহবিকার। আবহবিকার কি? আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা, অর্থাৎ আবহাওয়ায় কী কী উপাদান আছে? বৃষ্টিপাত আছে, আর্দ্রতা আছে, উষ্ণতা আছে, বায়ুর চাপ আছে, এইসব আবহাওয়ার বিভিন্ন এলিমেন্ট এর দ্বারা ভূত্বকের শিলাস্তর যদি যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অথবা রাসায়নিকভাবে বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে যায় এবং সেই শিলাচূর্ণ যদি সেখানেই পড়ে থাকে, খেয়াল রাখতে হবে, এই কথাটা হচ্ছে সব থেকে গুরুত্ব দিতে হবে। এই 3টের মধ্যে পার্থক্য, 3টে প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কিন্তু খুব সামান্য। সেই পার্থক্যের একটা হচ্ছে সেই ক্ষয়ীভূত শিলা, বিচূর্ণীভূত শিলাচূর্ণ সেখানেই পড়ে থাকবে, অপসারিত হবে না। একে বলা হয় আবহবিকার। এইটা বিষয়ে বিস্তারিত যাব। তো পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি? পুঞ্জিত ক্ষয় হচ্ছে আবহবিকার হলো। আবহবিকারের মধ্যে তো একটা কথা বলেছি, সেই শিলাচূর্ণের অপসারণ হবে না, ট্রান্সপোর্টেশন হবে না। কিন্তু পুঞ্জিত ক্ষয়ে আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ যদি মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচের দিকে চলে আসে, অর্থাৎ অপসারিত হয়, তখন তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয়। পার্থক্য কতটুকু? আবহবিকারে অপসারিত হয় না, পুঞ্জিত ক্ষয় অপসারিত হয়, কিন্তু কার দ্বারা হয়? এই মাধ্যাকর্ষণ শক্তিটা মেইন কথা, এর দ্বারা যদি অপসারিত হয় তখন তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয়। নেক্সট 3 নম্বর আমি আসছি, ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কি? ভূপৃষ্ঠের উপর নানা রকম শক্তি আছে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। এরা কি করছে? এরা ভূপৃষ্ঠকে ক্ষয় করছে, ক্ষয়জাত পদার্থকে সে নিজেই বহন করছে, আবার সেই ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের কোনো নিচু অংশে সঞ্চয় করছে। তাহলে ক্ষয়ীভবনের 3টে ভাগ। সে নিজে ক্ষয় করছে, সে নিজে বহন করছে এবং ক্ষয়জাত পদার্থে সঞ্চয় করছে। তাহলে দেখেছো 3টের মধ্যে খুব সামান্য পার্থক্য, সবই প্রায় ক্ষয়, কিন্তু একটা আবহবিকারে এটা অপসারিত হচ্ছে না। আচ্ছা, এবারে আমি আবহবিকারে চলে আসব। এই 3টে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠ আজকের যে শেপ, সেই শেপটা পেয়েছে। এইবার আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে স্যার আলোচনা করছেন, আমরা কথা বলছি যে চ্যাপ্টারটা নিয়ে, সেটা হচ্ছে আবহবিকার, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনে শিলার কীরকমভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা। তোমরা অবশ্যই, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা সেই বইটি খুলে নিতে পারো, যেহেতু এই চ্যাপ্টারটা তো স্যার বলছিলেন যে সব ক্লাসেই রয়েছে, মোটামুটি ক্লাস 9, ক্লাস 12, তো নিশ্চয়ই তোমাদের বই আছে, তোমরা কিন্তু খুলে নিয়ে দেখতে পারো এই বিষয়টি। আচ্ছা, এবার আমরা আসছি আবহবিকার কয় প্রকার। ভূপৃষ্ঠে আবহবিকার 3টে প্রক্রিয়ার মাধ্যমে হয়। 3টে মানে একটা ব্রড ডিভিশন। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, 2 নম্বর রাসায়নিক আবহবিকার, 3 নম্বর হচ্ছে জৈবিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কি? আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলাস্তর যদি যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন তাকে বলা হবে যান্ত্রিক আবহবিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যদি যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই বিচূর্ণীভূত শিলাখণ্ড যদি সেখানেই পড়ে থাকে তখন তাকে বলা হবে যান্ত্রিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার কি? রাসায়নিক আবহবিকার হচ্ছে ভূপৃষ্ঠের শিলাস্তর যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয় এবং সেই বিয়োজিত
শিলাস্তর যদি সেই শিলাস্তূপের ওপর পড়ে থাকে তখন তাকে বলা হবে রাসায়নিক আবহবিকার। জৈবিক আবহবিকার কি? আমরা জানি ভূপৃষ্ঠের ওপর উদ্ভিদ এবং প্রাণী উভয়ই আছে, এবং উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা যদি শিলাস্তর নানাভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন তাকে বলা হবে জৈবিক আবহবিকার। আচ্ছা, এবার আমরা আসব যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার এর আবার অনেক ভাগ আছে, আমি সেগুলো বলছি। আচ্ছা, তার আগে একটু বলি যে আমি পুঞ্জিত স্খলন বলেছিলাম বা পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং, সেটা কিভাবে হচ্ছে একটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, এর সঙ্গে আবহবিকারের পার্থক্যটা তুমি বুঝতে পারবে। দেখো আগে, না এটা না, এইটা দেখো, এই যে তুমি একটা ভূমি দেখছো, ছবিটা না এই হয়ে যাচ্ছে আগে আগেরটা এটা কি না, এর আগেরটা, এইটা, স্লাইডিং হয়ে এই ছবিটাতে দেখো স্লাইডিং হয়ে যাচ্ছে। ও হবে না, না আপনি বলতে থাকুন, হ্যাঁ। যদি ড্র করে দেওয়া যায়। হ্যাঁ, ড্র করে দিই। ড্র করে দিন কারণ সেটা দেখো এরকম ইন্টারলাইনিং। একটা পাহাড় আছে, পাহাড়ের গায়ে আবহবিকার হলো সেই শিলাচূর্ণগুলো তোমার নিচে নামতে থাকবে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, এসে এই শিলাচূর্ণগুলো পর্বতের পাদদেশে এসে জমা হবে। মানে এই যে মানে হাওয়া ইত্যাদি রয়েছে, এই কারণে এটা হচ্ছে না, এখানে তো শিলা চূর্ণ বিচূর্ণ হলো, হ্যাঁ হ্যাঁ, হওয়ার পরে সে তো সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, না সেটা পাহাড় থেকে নিচে সে আসছে, হ্যাঁ। অবশ্যই সেই নিচের পর্বতের দিকে ঢাল নেমে বরাবর আসবে, নিচে চলে আসবে। এই যে নিচের দিকে চলে আসা আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণের, এটাকেই বলা হয় মাস ওয়াস্টিং বা পুঞ্জিত স্খলন। আর এই জমে থাকা শিলাখণ্ডগুলোকে বলা হয় স্ক্রি বা ট্যালাস, এটাকে বলা হয় স্ক্রি বা ট্যালাস, এগুলোকে বলা হয়। ঠিক আছে, এবার আমি যেখানে বলছিলাম যে যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার কত রকম হয়? ওটা যান্ত্রিক আবহবিকার, দেখো এক নম্বর হচ্ছে যান্ত্রিক আবহবিকার হলো স্বল্পমোচন। দু নম্বর হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। তিন নম্বর হলো প্রস্তর খণ্ডীকরণ। তারপরেরটা হচ্ছে তুষার খণ্ডীকরণ। তারপর হচ্ছে তুষার কেলাস। তারপরে চাপ মুক্ত
প্রসারণ, এইগুলো হচ্ছে যান্ত্রিক আবহবিকার বিভিন্ন প্রক্রিয়া। তো প্রথমে আমি তোমরা এগুলো লিখে নিতে পারো, কারণ একটা কোশ্চেন আসে, উচ্চ মাধ্যমিকেও আসে এবং ক্লাস 9-এর পরীক্ষাতেও আসে, যে যান্ত্রিক আবহবিকার কাকে বলে, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি বর্ণনা করো। তাই এই প্রক্রিয়াগুলো লিখতে হবে। তো আমি একটা একটা করে প্রক্রিয়া কিভাবে ঘটছে, সংগঠিত হচ্ছে, সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্যার যেভাবে লিখিয়ে দিচ্ছেন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে সেটা যদি লিখে ফেলতে পারো তো খুব ভালো, আচ্ছা, না প্রথমে হচ্ছে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ, নিতে পারো। এবার একটা ছবি দেখো, একটা ছবি তোমরা দেখলে বুঝতে পারবে স্বল্পমোচন। স্বল্পমোচন কি? আচ্ছা, প্রথমেই তোমাদের জানতে হবে যে আবহাওয়ার সঙ্গে, জলবায়ুর সঙ্গে, যেহেতু আবহবিকার কথাটা, সুতরাং আবহাওয়ার সঙ্গে তোমার আবহবিকারের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না, এক এক ধরনের জলবায়ুতে এক এক ধরনের আবহবিকার ঘটে। যেমন ধরো, যান্ত্রিক আবহবিকার কোন জলবায়ুতে ঘটে? যান্ত্রিক আবহবিকার প্রধানত ঘটে উষ্ণ মরু জলবায়ুতে বা মরুপ্রায় অঞ্চলে, ডেজার্ট বাট সেমি ডেজার্ট রিজিয়নে। আর কোথায় হয়? যান্ত্রিক আবহবিকার উচ্চ পার্বত্য অঞ্চলে এবং শীতল মেরু অঞ্চলে। তাহলে তোমরা লিখে নাও যে যান্ত্রিক আবহবিকার 3 প্রকার জলবায়ু অঞ্চলে ঘটতে পারে। এক হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে, 2 হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলে, আর 3 হলো শীতল মেরু অঞ্চলে। রাসায়নিক আবহবিকার কোন জলবায়ু অঞ্চলে ঘটতে পারে? তোমরা জানো রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে উষ্ণতা দরকার আর জল বা ময়েশ্চার দরকার। তা যেখানে এই দুটো আছে সেখানে রাসায়নিক আবহবিকার ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। কি হচ্ছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ওখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে ওখানে বায়ুমণ্ডলের উষ্ণতা সব থেকে বেশি থাকে, ফলে উষ্ণতা বেশি। এবং নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টি হয় বিকেলবেলায়, একে বলা হয় 4 o'clock রেন। ফলে ওখানে আর্দ্রতা যেমন আছে, উষ্ণতাও বেশি আছে, ফলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আর কোথায় ঘটে? আমাদের দেশের যে জলবায়ু, অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। এটা উষ্ণমণ্ডলীয় একটা জলবায়ু এবং এখানে বৃষ্টিপাতও হয়। আর হয় রাসায়নিক আবহবিকার সাভানা অঞ্চলে, ক্রান্তীয় সাভানা। তাহলে 3টে জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটতে পারে। এক হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, 2 নম্বর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর 3 নম্বর হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। এবার আর একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে শিলা হচ্ছে তাপের কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর অফ হিট। শিলার মধ্যে দিয়ে তাপ প্রবেশ করতে পারে না। তো উষ্ণ মরুভূমি অঞ্চলে এই স্বল্পমোচন ঘটে। কিভাবে ঘটে? উষ্ণ মরুভূমি অঞ্চলে যদি কোনো সমসত্ব জাতীয় শিলা, হোমোজেনাস রক যদি থাকে, তাহলে তার স্বল্পমোচন ঘটবে। কীরকম? দিনের প্রখর উত্তাপে শিলার উপরিভাগ দ্রুত তাপ শোষণ করে আয়তনে প্রসারিত হবে, এক্সপ্যানশন হবে। কিন্তু যেহেতু তাপের কুপরিবাহী শিলা, সেই তাপ শিলার অভ্যন্তর ভাগে প্রবেশ করতে পারবে না। ফলে কি হচ্ছে? অভ্যন্তর ভাগ প্রসারিত হচ্ছে না, কিন্তু উপরিতল সে প্রসারিত হতে চাইছে। ফলে নিচের অংশ থেকে ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিভাবে বিচ্ছিন্ন হবে? ঠিক পেঁয়াজের খোসার মতন। পেঁয়াজ যেন একটা স্বল্পপত্র, বায়োলজিতে আছে। একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলে যেটা পড়ে থাকবে সেটা পেঁয়াজের মতনই দেখতে থাকবে। তারপরে আরেকটা খোসা ছাড়িয়ে নিলে তারপরের অংশটাও পেঁয়াজের মতো দেখতে থাকবে। তেমনি এই সমসত্ব জাতীয় শিলা, যেমন গ্রানাইট, এই গ্রানাইট জাতীয় শিলায় এই ধরনের আবহবিকার দেখা যায়। তুমি ছোটনাগপুর মালভূমি, রাঁচি মালভূমিতে গেলে এরকম অনেক পাহাড় দেখতে পারবে, গম্বুজাকৃতির পাহাড়, এবং পাহাড়ের নিচে দেখবে যে অনেক এরকম খণ্ড খণ্ড পেঁয়াজের খোসার মতন পড়ে আছে। তোমরা একটা ছবি দেখলে হচ্ছে না। আচ্ছা,
তাহলে আমি একটু এঁকে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা একটা গ্রানাইট শিলাগঠিত একটা ভূমি, শিলাস্তূপ। এর ওপরের অংশটা উত্তাপের তারতম্যজনিত কারণে, অর্থাৎ মরুভূমিতে জানবে দিনের বেলায় যেমন প্রচণ্ড উত্তাপ, 55, 56, 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই মরুভূমিতে রাতের বেলায় কিন্তু টেম্পারেচার ড্রপ করে যায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। সেই জন্য মরুভূমিতে যারা বসবাসকারী আদিম উপজাতির মানুষ, তাদের প্রত্যেকের গরমকালেও রাতের বেলায় কম্বল লাগে। এই কারণে, কারণ শিলা যত দ্রুত তাপ শোষণ করে প্রসারিত হয়, রাতের বেলায় তত দ্রুত তাপ বিকিরণ করে আয়তনে সংকুচিত হয়। এর ফলে কি হচ্ছে দেখো, এরপরে ওপরের স্তরটা তোমার পেঁয়াজের খোসার মতন তোমার পড়ে যাবে নিচে, বুঝলে, এরকমভাবে পড়ে যাবে, এবং সেই খণ্ডগুলো সব নিচের দিকে থাকবে, পেঁয়াজের খোসাগুলো নিচের দিকে পড়ে থাকবে। একে বলা হয় স্বল্পমোচন। আচ্ছা, এর পরেরটায় আমি আসছি, সেটা হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। স্বল্পমোচন ঘটে কি বলেছি, সমসত্ব জাতীয় শিলা, হোমোজেনাস রক। আর ক্ষুদ্র কণা বিসরণ ঘটে সেটা হলো বিষম সত্ত্ব জাতীয় শিলা, হেটেরোজেনাস রক। হেটেরোজেনাস রকটা কি? হেটেরোজেনাস রক হচ্ছে কোনো কোনো শিলা বিভিন্ন ধরনের খনিজের সমন্বয়ে গঠিত, বিভিন্ন উপাদান এবং বিভিন্ন বর্ণের। এইবার সেই শিলা যদি থাকে মরুভূমি অঞ্চলে, তাহলে সূর্যের তাপে ওই বিভিন্ন খনিজ বিভিন্ন পরিমাণ তাপ শোষণ করে বিভিন্ন মাত্রায় আয়তনে প্রসারিত হবে। এমনকি বিভিন্ন বর্ণের শিলা যদি থাকে, সেক্ষেত্রেও এটা হবে। তোমরা জানো যে কালো, ব্ল্যাক কালারটা সূর্যের 7টা রঙকে শোষণ করে। এই যে স্বল্পমোচনের আমরা বোধহয় ছবিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই স্বল্পমোচনের ছবি হচ্ছে না, বাদ দিয়ে দিন। হ্যাঁ, তো কি হচ্ছে যে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বর্ণের খনিজের দ্বারা যদি শিলা গঠিত হয়, হেটেরোজেনাস রক বা বিষম সত্ত্ব জাতীয় শিলা, তো সেখানে যেটা বলছিলাম, কালো রঙটা সব থেকে বেশি তাপ শোষণ করে, সূর্যের 7টা রঙকেই শোষণ করে আয়তনে প্রসারিত হয়। এবং সাদা রঙটা সূর্যের কোনো রঙকেই শোষণ করে না, পুরোটাই রিফ্লেক্ট করে। এইবার মনে করো যে কোনো শিলাস্তরে মোজাইক দেখেছো তো, মোজাইকের মেঝে বিভিন্ন ধরনের পাথরের টুকরো বসানো থাকে, এটাও তাই, বিভিন্ন ধরনের খনিজ। আর শিলা মানে হচ্ছে রকস আর নাথিং বাট এগ্রিগেট অফ মিনারেলস। শিলা হচ্ছে বিভিন্ন খনিজের সমষ্টি, এটাই হচ্ছে শিলার সংজ্ঞা। তো বিভিন্ন খনিজ বিভিন্ন মাত্রায় যদি তাপ শোষণ করে আর বিভিন্ন মাত্রায় যদি আয়তনে প্রসারিত হয়, তাহলে সেগুলো এই অসম সংকোচন এবং প্রসারণের জন্য টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। মরুভূমিতে রাতের বেলায়, দিনের বেলায় অনেক সময় বন্দুকের আওয়াজের মতন শব্দ পাওয়া যায়। একটা প্রশ্ন আসে, মরুভূমিতে দিনের বেলায় বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায় কেন? শোনো, আমি বলে দিচ্ছি যে একটা শিলাখণ্ড, মাঝখানে একটা সাদা রঙের খনিজ আছে, তাকে ঘিরে আছে কালো রঙের খনিজ। সূর্যের তাপ সমান পরিমাণ তাপ পাচ্ছে, কিন্তু বেশি তাপ গ্রহণ করছে কে? কালো রঙের শিলাটা। সে আয়তনে বেশি প্রসারিত হবে এর তুলনায়, সাদা রঙের হোয়াইট কালারের যে খনিজটা আছে তার তুলনায়। ফলে এত বেশি চারদিক থেকে প্রেসার আসবে যে সাদা রঙের শিলার টুকরোটা, খনিজের টুকরোটা গুলির মতন ছিটকে বেরিয়ে যাবে। তখন মরুভূমিতে এই আওয়াজটা পাওয়া যায়। একে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ।
এবার আরেকটা যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়ার মধ্যে আসছি, সেটা হচ্ছে প্রস্তর খণ্ডীকরণ বা প্রস্তর বিসরণ। একে ইংরেজিতে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন। স্বল্পমোচন মানে এক্সফোলিয়েশন, ক্ষুদ্রকণা বিসরণ বা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন। এটা কিভাবে ঘটছে দেখো। হ্যাঁ, মরুভূমিতে কিছু শিলা থাকে। শিলা আগেই বলেছি যে তাপের কুপরিবাহী। ওপরের শিলাস্তর দিনের বেলায় প্রচণ্ড উত্তাপে আয়তনে প্রসারিত হয়, আবার রাতের বেলায় সংকুচিত হয়। এবং শিলা যেহেতু তাপের কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর, ফলে ওপর থেকে তাপ নিচের শিলাস্তরের মধ্যে পৌঁছায় না। ফলে নিচের শিলাস্তর কিন্তু আয়তনে প্রসারিত হচ্ছে না, কিন্তু ওপরের শিলাস্তর প্রসারিত হতে চাইছে। ফলে নিচের এবং ওপরের শিলাস্তরের মধ্যে একটা পীড়নের সৃষ্টি হয়, টেনশন বলা হয়। একই জায়গায় থাকতে চাইছে নিচের স্তর, ওপরের স্তর প্রসারিত হতে চাইছে। এবং রাতের বেলায় কি হচ্ছে, সারাদিন ধরে সামান্য হলেও তাপ অভ্যন্তরভাগে পৌঁছায়, সে সামান্য আয়তনে প্রসারিত হয় উপরের তুলনায়। এবার রাতের বেলায় যখন প্রচণ্ড ঠান্ডা পড়লো মরুভূমিতে, ওপরের শিলাস্তর আয়তনে সংকুচিত হতে যায়, আগের অবস্থায় আসতে চায়। কিন্তু নিচের যেহেতু ওপরের শিলাস্তর বায়ুমণ্ডলের সংস্পর্শে আছে, ওর পক্ষে তাপ বিকিরণ করাটা খুব সহজ। কিন্তু ভেতরের শিলাস্তর, সে তো বায়ুমণ্ডলের সংস্পর্শে নেই, সে তাপ বিকিরণ করতে পারছে না, ফলে সে প্রসারিত হয়েই আছে। ফলে নিচের এবং ওপরের মধ্যে শিলাস্তরের মধ্যে যে পীড়নের সৃষ্টি হয়, টেনশনের সৃষ্টি হয়, তার ফলে এই দিন এবং রাতের তাপের তারতম্যের কারণে ওপরের শিলাস্তর বড় বড় খণ্ড, বোল্ডার আকারে বিচ্ছিন্ন হয়ে যায়, ব্লক আকারে বিচ্ছিন্ন হয়ে যায়। একে বলা হয় প্রস্তর খণ্ডীকরণ বা প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। ইংরাজিতে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন। এবারে আমি বলছি আরেকটা আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, সেটা হচ্ছে তুষার খণ্ডীকরণ। তুষার খণ্ডীকরণটা কীরকম দেখো। শিলাস্তর মানেই তোমরা যদি কোনো পাহাড়ে গিয়ে থাকো বা ভবিষ্যতে যদি যাও, এরপরটা না, তাহলে দেখবে যে সেখানে শিলায় অসংখ্য ফাটল থাকে। শিলা মানেই তার মধ্যে ফাটল থাকবেই। সেই ফাটলের মধ্যে কি হয়, দিনের বেলায় সূর্যের উত্তাপে বরফ গলে যায়। এই বরফ গলা জলগুলো সেই ফাটলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। আবার তেমনি ঋতুভেদে যদি আমি বলি, শীতকালে বরফ জমে যায়, রাতের বেলায় কি হয়, এই গ্রীষ্মকালে সেই বরফ গলে যায়। তাহলে দিনের বেলায় অথবা গ্রীষ্মকালে সেই বরফ গলা জলগুলো শিলার ফাটলের মধ্যে অবস্থান করে। এবার রাতের বেলায় অথবা শীতকালে সেই জমে থাকা ফাটলের মধ্যে জমে থাকা জল যখন বরফে পরিণত হবে, সে তখন আয়তনে প্রসারিত হবে। তোমরা জানো যে জল বরফে পরিণত হলে আয়তনে প্রসারিত কত, 10%। 10 ঘন সেন্টিমিটার, 10 কিউবিক সেন্টিমিটার জলকে যদি বরফে পরিণত করা হয়, তাহলে 11 কিউবিক সেন্টিমিটার হবে। 100 সিসি জলকে যদি বরফে পরিণত করা হয়, 110 সিসি বরফ হবে। তাহলে শিলার ফাটলের মধ্যে যে জল জমে আছে, সে যদি বরফে পরিণত হয়, সে আয়তনে প্রসারিত হবে, সে শিলার ফাটলের মধ্যে চাপ দেবে এবং সেই ফাটল বরাবর চারদিক থেকে চাপটা আসছে, মাঝখানে শিলাখণ্ডটা উৎপাটিত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে যে আবহবিকার হয়, একে বলা হয় তুষার খণ্ডীকরণ। এবার আরেকটা ব্যাপারে আসছি, সেটা হচ্ছে
লবণ কেলাস। লবণ যেন লবণ জলে দ্রবীভূত থাকে, দ্রবীভূত হয় একটা দ্রাব্য পদার্থ। আর শিলা গঠনকারী বিভিন্ন খনিজ, আমি বলেছি রক্স আর নাথিং বাট এগ্রিগেট অফ মিনারেলস, বিভিন্ন খনিজের সমন্বয়ে শিলা গঠিত হয়। তো লবণ এক ধরনের খনিজ, সেগুলো শিলা গঠনকারী এক প্রকার খনিজ। বিভিন্ন ধরনের লবণ হয়, সেগুলো কোনো কোনো শিলার মধ্যে থাকে। তো মরুভূমি অঞ্চলের মাটি লবণ বেশি থাকে, আমাদের এখানে ভূমিতে লবণ থাকে না। কেন থাকে না? এখানেও শিলার মধ্যে লবণ ছিল, কিন্তু বৃষ্টিপাত হওয়ার ফলে বা শীতপ্রধান অঞ্চলে তুষারপাত হওয়ার ফলে বৃষ্টির জলের দ্বারা লিচিং প্রক্রিয়ায় বা ধৌত প্রক্রিয়ায় লবণগুলো অপসারিত হয়, লবণ মুক্ত হয়ে যায় জমি, তার ফলে চাষবাস করা যায়। কিন্তু মরুভূমি অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত হয় না, হলেও খুব কম, এখানে ধৌত প্রক্রিয়াটা বা লিচিং প্রসেসটা নেই। ফলে মরুভূমি অঞ্চলে এই ধৌত প্রক্রিয়ার অভাবে ওখানকার যে বালি, যে মাটি, যে ধুলো, তার মধ্যে লবণ থাকে প্রচুর পরিমাণে। এবার মরুভূমি অঞ্চলে বিশেষত আমি বলবো সেমি অ্যারিড রিজিয়ন, ছবিটা যদি আপনি একটু এঁকেই দেন, আমরা যেহেতু দেখাতে পাচ্ছি না। মরুভূমি অঞ্চলে বলছি যে পেনটা দেওয়াই আছে। মানে এটাই আমরা দেখতে পাচ্ছি যে সে মরু অঞ্চল হোক বা তুষার অঞ্চল হোক, সব জায়গায় কিন্তু বিভিন্ন ওয়েদারের কারণে বা বিভিন্ন আবহাওয়ার কারণে কিন্তু শিলার একটা চেঞ্জেস হচ্ছে, শিলার ক্ষয় হচ্ছে, এবং সেই ক্ষয়টা কিভাবে হচ্ছে সেটা কিন্তু স্যার সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, এবার দেখো এই যে বিভিন্ন শিলাস্তর, এইবার ওপরের হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে সূর্যের তাপ পড়ছে, সূর্যরশ্মি এখানে পড়ছে। মরুভূমি বিশেষত আমি বলবো সেমি অ্যারিড রিজিয়নে বা মরুপ্রায় অঞ্চলে, সেখানে বৃষ্টি হয়, কম হলেও হয়, 20 থেকে 25 সেন্টিমিটার বছরে হয়। সেই বৃষ্টির জল আমরা জানি চুইয়ে চুইয়ে তারা ভূগর্ভে যায়। এবার ওখানে তো বৃষ্টিপাত খুব ক্ষণস্থায়ী, বৃষ্টি হয়ে গেল, আবার রোদ যখন পড়বে তখন ভূপৃষ্ঠের উপরিভাগ বাষ্পীভবন হবে, এবং বাষ্পীভবনের ফলে কী হবে, নিচের শিলাস্তর থেকে ওই জল ওপরে গিয়ে বাষ্প হবে। কিভাবে উঠবে? একে বলা হয় ক্যাপিলারি অ্যাকশান বা কৈশিক প্রক্রিয়া। তোমরা জানো যে নারকেল গাছের অনেক উঁচু হয়, 30, 40, 50 ফুট উঁচু, কিন্তু তার মাথায় গিয়ে দেখি 200খানা ডাব আছে ভর্তি জল। তা নারকেল গাছের গোড়ায় তো মোটর বসানো নেই, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির বিপক্ষে জলটা শেকড়ের সাহায্যে এই কৈশিক প্রক্রিয়ায় বা ক্যাপিলারি অ্যাকশানে ওপরের দিকে উঠে যায়। মরুভূমিতে ঠিক একই রকম, যত জল বাষ্প হবে তত ভূ অভ্যন্তর থেকে জল ওপরের দিকে উঠবে, এবং সেই জল বুঝতেই পারছো লবণ মিশ্রিত জল, ফলে লবণও তার সঙ্গে উঠবে। কিন্তু লবণটা বাষ্পীভূত হবে না, জল বাষ্প হবে, লবণটা থেকে যাবে। তুমি বাড়িতে যদি 100 গ্রাম লবণ নিয়ে একটা থালায় দ্রবীভূত করে তুমি বাড়ির ছাদে রেখে দাও, তুমি তারপরে জলটা যখন বাষ্প হয়ে যাবে দিনের শেষে, তুমি সেই লবণটা নিয়ে ওজন করবে, দেখবে 100 গ্রামই থাকবে, লবণটা অপসারিত হবে না, বাষ্প হবে না, জলটা হবে। এবারে কি হচ্ছে, তুমি দেখো এখান থেকে সব জল বাষ্প হয়ে গেল, আর ভূগর্ভে জল নেই। তখন এই দ্রবীভূত যে লবণ, এগুলো মাটির এই স্তরে, ঠিক সাবসয়েল অর্থাৎ মৃত্তিকার উপরের স্তরের নিচে, এগুলো আস্তে আস্তে কঠিন হতে শুরু করবে। যখন কঠিন হবে তখন ওপরের শিলাস্তরকে ফাটিয়ে দেবে, আলগা করে দেবে। আর আবহবিকার মানে তো ভূমিকে আলগা করে দেওয়া, ফাটিয়ে দেওয়া, চূর্ণ বিচ্ছিন্ন করা। এইভাবে ভূমি আলগা হয়, একে বলা হয় লবণ কেলাস প্রক্রিয়া। ঠিক আছে, সল্ট ক্রিস্টাল, ওয়েদারিং ডিউ টু সল্ট ক্রিস্টাল।
এরপরে আসছি চাপ হ্রাসজনিত আবহবিকার। এটাও একটা যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। তোমরা জানো যে ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে ওপর পর্যন্ত বিভিন্ন স্তর আছে। এই ওপরের স্তর সবসময় আলগা হচ্ছে, বিভিন্ন নগ্নীভবন প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগ উন্মুক্ত হচ্ছে, নগ্নীভবন হচ্ছে। ফলে একটা করে স্তর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নিচের স্তর আবার উন্মুক্ত হচ্ছে। তোমরা বাড়িতে যদি বালিশের ওপর শো, মাথা দিলে সেই জায়গাটা চেপে যায়, আবার তুমি যদি উঠে পড়ো তাহলে দেখবে বালিশটা আবার ফুলে ওঠে। ভূপৃষ্ঠও তাই, ওপরের শিলাস্তরের চাপে নিচের শিলাস্তর সংকুচিত অবস্থায় থাকে চাপের দ্বারা। ওপরের শিলাস্তর যখন নগ্নীভূত হলো, তখন নিচের শিলাস্তর যখন উন্মুক্ত হলো, তখন সেই নিচের শিলাস্তর আয়তনে প্রসারিত হওয়ার ফলে ফেটে যাবে। এইভাবে যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, একে বলা হয় চাপমুক্ত প্রসারণ। এগুলো সব গেল যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া। এবার আমি আসব রাসায়নিক আবহবিকার। দেখো, আমি বলেছিলাম যে ভূগোল পড়তে গেলে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। দেখো, আগের যেগুলো বললাম তার মধ্যে সব জায়গায় কিন্তু ফিজিক্স আছে। জল আয়তনে প্রসারিত হয়, তাপ পাওয়ার ফলে শিলা আয়তনে প্রসারিত হয়, তাপ কমে রিলিজ হওয়ার ফলে সংকুচিত হয়। আর এই রাসায়নিক আবহবিকারের মধ্যে দেখো কেমিস্ট্রি আছে। রাসায়নিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার বিভিন্ন পদ্ধতিতে হয়। প্রথম হচ্ছে কার্বনেশন। কার্বনেশন মানে কি? অঙ্গার যোজন। অঙ্গার মানে হচ্ছে কার্বন, ঠিক আছে? তুমি দেখো, প্রথমটা আমি বলবো কার্বনেশন। কার্বনেশনটা কি? আমরা এই যে বিভিন্ন শিলা আছে ভূপৃষ্ঠের ওপর, বিভিন্ন অঞ্চলে দেখা যায় চুনা পাথর আছে বা লাইমস্টোন রিজিয়ন। একে কাস্ট ভূমিরূপও বলা হয়, KARST, কাস্ট অঞ্চল। লাইমস্টোন রিজিয়নকে কাস্ট ভূমি বলা হয়। তো এই সব জায়গায় কি হয়, চুনা পাথর বিশুদ্ধ জলে কিন্তু বিক্রিয়া করে না, বিশুদ্ধ H2O এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে না। এবার বাতাসে কি আছে? বাতাসে বিভিন্ন উপাদান, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তেমনি কার্বন ডাই অক্সাইডও আছে। বৃষ্টি যখন হয়, বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে এসে নামে, তখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে তার যুক্তি হয়ে একটা মৃদু অ্যাসিড তৈরি করে। দেখো কীরকম, H2O মানে জল প্লাস কার্বন ডাই অক্সাইড। এই জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের দ্রবণ ঘটে একটা অ্যাসিড তৈরি করে, এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, H2CO3। এই H2CO3টাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। সেই জন্য দেখবে বলে, বাবা মা বলে তোমাদের যে বৃষ্টিতে ভিজবি না। অনেক সময় অনেক দেশে অ্যাসিড রেনও হয়। একবার ইংল্যান্ডের শিল্পাঞ্চলে এরকম অ্যাসিড রেনে বহু লোকের স্কিন নষ্ট হয়ে গেছিল। তো বিশেষত প্রথম বর্ষায়। আর শহরাঞ্চলে একদমই বৃষ্টিতে ভেজা উচিত না, ওখানে পলিউশনটা বেশি। এইবার কি হচ্ছে, কার্বনেশন, বৃষ্টিতে ভেজাটা সত্যিকারেরই মানে আমাদের এই কলকাতা শহরের বুকেও খুব ক্ষতিকর, খুব ক্ষতিকর, খুব ক্ষতিকর। এমনকি এরকম দেখা গেছে পুকুরের মাছও সব মরে গেছে এই অ্যাসিডের। আচ্ছা, চাষের জমি নষ্ট হয়ে গেছে, সব ফসল অ্যাসিডে। তো এ তো শুধু কার্বনিক অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিডও থাকে, H2S থাকে না, সালফার ডাই অক্সাইডও থাকে বায়ুমণ্ডলে। নাইট্রিক অ্যাসিডও রেন হয়, কারণ নাইট্রোজেন অক্সাইড আছে। তার মানে কোনো কারণে যদি বৃষ্টির জলটা গায়ে লাগেও, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে মানে বাড়িতে গিয়ে ভালো মতো করে ধুয়ে সেটাকে পরিষ্কার করে নেওয়া। একদম একদম একদম। মানে সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক। যাই হোক, এই আলোচনার ফাঁকে এই তথ্যটাও বেরিয়ে এলো। এইবার দেখো চুনা পাথরের সংকেত কি?
CO3 ক্যালসিয়াম কার্বনেট, মানে চুনাপাথর। এর সঙ্গে এই জিনিসটা বিক্রিয়া করছে, এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের ওপর তো কার্বনিক অ্যাসিডটা পড়লো, পড়ার পরে কী হবে, বিক্রিয়া হবে। আমি বলেছি চুনাপাথর বিশুদ্ধ জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু অ্যাসিড মিশ্রিত জলের সঙ্গে বিক্রিয়া করে সহজেই। এর ফলে কি হচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে। দেখো এটা ব্যালেন্সটা ঠিক আছে, তুমি দেখে নেবে। তো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে চুনাপাথরের বিক্রিয়াতে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে। এইভাবে চুনাপাথর অঞ্চলে নানা রকম ভূমিরূপ সৃষ্টি হয়, নানা ধরনের সুদৃশ্য, এবং অনেকে সেখানে ট্যুরিস্ট স্পট আছে বিভিন্ন জায়গায় ওটা দেখার জন্যে। উঁচু নিচু ভূমিরূপ, গর্ত, স্ট্যালাকটাইট দেখবে। আমরা ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যাই, সেখানে একটা চুনাপাথরের গুহা আছে, ভারতের একটা সুদৃশ্য জায়গা, এটাকে বলা হয় বোরা গুহা, ঠিক আছে, বোরা কেভ। হ্যাঁ, ওখানে দেখবে যে চুনাপাথরের কি সুদৃশ্য ভূমিরূপ দেখা যায়। তারপরে তুমি যদি চম্বলে দেখবে, ওখানে ফুলন দেবী ডাকাত ছিল, ওই ডাকাতকে কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি, কোনো মন্ত্রী কোনো মিলিটারি কেউ ধরতে পারেনি, কারণ ওর মধ্যে অসংখ্য গুহা, অসংখ্য বেরোনোর পথ, অসংখ্য ঢোকার পথ, তারাই জানে শুধু। তো সেই জায়গায় ওখানে চুনাপাথরের কিন্তু এগুলো প্রাকৃতিক দৃশ্য সব। তো এখানে একটা ছবি ছিল, দেখা যাক দেখানো যাবে কি না। আমরা একবার চেষ্টা করছি, তোমরা ছবিটা দেখতে পেলেই তোমরা কিন্তু স্ক্রিনশটটা ঝট করে তুলে নিও। আপনি বলতে থাকুন স্যার, আমি চেষ্টা করছি। এরপরে যেটা আসছি আমি, সেটা হচ্ছে অক্সিডেশন বা জারণ। ওটা তো অঙ্গার যোজন বললাম, এটা জারণ বা অক্সিডেশন। আমাদের মিনিট 5 মতো সময় আছে স্যার। আচ্ছা, অক্সিডেশনটা কি? অক্সিডেশন হচ্ছে শিলা গঠনকারী, বলেছি বিভিন্ন খনিজ থাকে। লোহার ভাগ যদি বেশি থাকে কোনো শিলায়, তাহলে সেই লোহার সঙ্গে বিক্রিয়া করে কে? বাতাসের অক্সিজেন আর বাতাসের ময়েশ্চার বা H2O বা জল। শুধু অক্সিজেনের বিক্রিয়া করবে না, আর শুধু জল থাকলেও বিক্রিয়া হবে না। তুমি যদি একটা বোতলের মধ্যে যদি অক্সিজেন, শুধু অক্সিজেন থাকে, পিওর অক্সিজেন, তার মধ্যে একটা আলপিন ফেলে রাখো, তুমি 100 বছর রাখলেও সেটা কিন্তু মরচে পড়বে না। তুমি একটা পিওর জল, শুধু H2 থাকবে, কোনো বায়ু থাকবে না, তার মধ্যে যদি একটা আলপিন রেখে দাও ওই বোতলের মধ্যে, 100 বছরে রাস্ট পড়বে না, মরচে পড়বে না। কিন্তু তুমি একটা আলপিন বাড়ির কোনো জায়গায় যদি রেখে দাও, 1 মাস পরে দেখবে হলুদ হয়ে গেছে, কারণ বাতাসে, বায়ুমণ্ডলে অক্সিজেন আছে আর ময়েশ্চার আছে। তেমনি ভূপৃষ্ঠে উন্মুক্ত যে শিলাস্তর, যাতে লোহার ভাগ বেশি, সেই লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্প, এইটার বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারণ তৈরি হয়, শিলাকে ভেঙে দেয়। কীরকম? ধরো ফেরাস অক্সাইড, আমি দেখাচ্ছি। ফেরাস অক্সাইড FeO প্লাস জল, H2O প্লাস অক্সিজেন, এইটা দিয়ে কি হবে? এটা হবে লিমোনাইট তৈরি হয়, ফেরিক অক্সাইড Fe2O3H2O। এই লিমোনাইট কিন্তু শিলাকে চাপ দেয়। এটাকে ব্যালেন্স করলে কি দাঁড়ায়? 4, 2 অণু জল আর হচ্ছে তোমার অক্সিজেন, এটা হবে 2Fe2। ঠিক আছে, এটাকে বলা জারণ। তারপরেরটা চলে যাচ্ছি। তারপরে প্রক্রিয়াটা হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশনটা কি? হাইড্রেশন হচ্ছে জলযোজন। সেটা কি হয় তোমরা জানো? আমরা চিড়েটা জানো, বাড়িতে আমরা চিড়ে খাই, চিড়েটা শুকনো, জল দিলে আয়তনে প্রসারিত হয়। তেমনি কোনো কোনো শিলা আছে জলকে শোষণ করে আয়তনে প্রসারিত হয়। এই প্রসারিত হলে শিলাকে ফাটিয়ে দেয়। এটাকে বলা হয় জলযোজন বা হাইড্রেশন। এটা কীরকম হয় দেখো, ওই যে ফেরিক অক্সাইডটা হলো, আমি বলে দিচ্ছি, সেই ফেরিক অক্সাইড, একটু চেষ্টা করে যদি ছবিটা, ফেরিক অক্সাইড তোমার লিমোনাইটে পরিণত হবে। ঠিক আছে, আরেক রকম আছে
আরেক রকম প্রক্রিয়া, সেটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। স্যার আমরা ছবিগুলো একবার পরপর বরঞ্চ দেখি, আপনি যেই আমরা মানে পড়ানো হয়েছে সেগুলো একটু বলে দিন, কারণ ছবিগুলো যদি ওরা একটু। আচ্ছা, এইটা হচ্ছে স্বল্পমোচন, এইটা হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ, শিলা প্রস্তরের আকারে ভেঙে পড়ে। এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ, শিলা টুকরো টুকরো হয় বিষম সত্ত্ব জাতীয় শিলায়। এইটা হচ্ছে তোমার চুনাপাথর অঞ্চলে, দেখো যার এইগুলো। কথাটা আমরা জাস্ট আগেই পড়লাম। হ্যাঁ, তো? হ্যাঁ, এটা আচ্ছা, এটা জৈব আবহবিকার, এটা কেন আসেনি। হ্যাঁ, এবার দেখো যে জলযোজন কিভাবে হচ্ছে। জলযোজন হচ্ছে দেখো আমাদের আর 1 মিনিট সময় আছে স্যার, আচ্ছা কমপ্লিট ঠিক করা আছে। যাবে না। এরপরে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ হচ্ছে জল অনেক সময় আয়নিত অবস্থায় থাকে। হ্যাঁ, H প্লাস OH, এই নেগেটিভ এবং পজিটিভ আয়নে যদি বিশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে কোনো কোনো শিলাকে সে রাসায়নিকভাবে বিক্রিয়া করে যে রাসায়নিক অববিকার করে তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। আর লাস্ট হচ্ছে দ্রবণ, রাসায়নিক সলিউশন। কিছু কিছু শিলা আছে তোমার লবণ জাতীয় বা চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, তার উপর দিয়ে যখন জল যায় সিম্পলি দ্রবীভূত হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কিন্তু দ্রবীভূত হয়ে সেই শিলাস্তরকে ক্ষয় করে। এই গেল রাসায়নিক আবহবিকার। লাস্ট আছে অল্প, সেটা হচ্ছে জৈব আবহবিকার, জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। সেটা কি, ভূপৃষ্ঠের উপর কোনো কোনো প্রাণী আছে বা উদ্ভিদ আছে। উদ্ভিদের কথাই যদি বলি, পাহাড়ি অঞ্চলে শিলার ফাটলের মধ্যে একটা ছোট্ট উদ্ভিদের চারা জন্ম নিল। সে গাছ যখন বড় হবে, তার শেকড়ও বড় হবে, মোটা হবে, সেই ফাটলকে আরও দীর্ঘায়িত করবে, তখন সেই ফাটল বরাবর শিলা ভেঙে যাবে। কার দ্বারা হলো? উদ্ভিদের দ্বারা। এটাকে তাহলে কি বলা হবে? বায়োলজিক্যাল ওয়েদারিং। স্যার আমাদের এখানেই থামতে হচ্ছে আজকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আজকে স্টুডেন্টরা তোমরা বুঝলে যে আমরা এই যে নানা রকম ভাবে শিলার পরিবর্তনটা এবং এই আবহাওয়ার কারণে যে শিলার পরিবর্তন, সেটা কিন্তু স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এবং আমরা আগামী দিনে আবারও স্যারকে পাবো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে, মানে ভূগোলেরই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তোমরা ভালো মতো করে মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।